দর্শক, গত পর্বে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ঘটে যাওয়া নানা অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম অর্থ কেলেঙ্কারি ও নারী ঘটিত ঘটনার বেশ কিছু বিষয় তুলে আনার চেষ্টা করেছিলাম। কিভাবে মীর রাশেদ বিন আমান সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে 9 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে তার নামে রামপুরা থানায় একটি মামলাও হয়েছে। সেই মামলায় বেশ কিছুদিন জেলও খাটেন তিনি। প্রথম পর্ব প্রচার হওয়ার পর এশিয়ান ইনকোয়ারি টিমের কাছে খবর আসে সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে বিভিন্ন ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা সরিয়ে নেন রাশেদ বিন আমান। আজকের পর্বে তারই আদ্যপ্রান্ত তুলে ধরার চেষ্টা করব। কারো কোনো অভিযোগ নেই, শুধুমাত্র রাশেদ আর ইজার চেয়ারম্যান। আমি সারা জীবন আপনাকে কাজ করি, আমাকে কেন আগে বলো? কেন প্রশাসক হওয়ার যে ন্যূনতম যোগ্যতা এটা ওনার নেই। প্রশাসক নিয়োগ করার কারণে আমাদের অনেক প্রশাসনিক কাজে অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে। আর কে চায় না আমি দেখতে চাই। এটা ডেটা ম্যানিপুলেশন। হয়তো এই কোম্পানিটাকে ডিস্ট্রয় করার হয়তো কোনো একটা প্ল্যান নিয়ে আসছে। সবচেয়ে ঘৃণিত কাজ করছে হচ্ছে ড্রাইভারদের বেতনটা বন্ধ করে। রাশেদকে আমি সাপোর্ট করেছি, যে যেন আমাকে গ্রেফতার করলে রাষ্ট্রের ক্ষমতা রাখবে। এটা একটা ভায়োলেশন। আমি যখন চলে যাব, আমি তখন চলে যাব, এটা কাউকে রিপ্লেস করতে পারবো না। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে 2013 সালে 13টি ইন্স্যুরেন্স কোম্পানি অনুমোদন পায়, যার মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স অন্যতম। বিগত বছরগুলোতে কোম্পানিটি সুদক্ষ নেতৃত্বে পরিচালিত হলেও সম্প্রতি সময়ে পরিচালনায় নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সোনালী অতীত ফিকে হতে শুরু করেছে। অতীতে গ্রাহক সেবার সুনাম থাকলেও বর্তমানে সেই সেবা নিয়ে শুরু হয়েছে নানা তালবাহানা। তারই বিস্তারিত নিয়ে এশিয়ান ইনকোয়ারির আজকের পর্ব। ছাব্বিশটা ভাউচার, যেটার অর্থ হচ্ছে 484 কোটি। হিউজ অ্যামাউন্টের হচ্ছে ভাউচার চেঞ্জ হয়। টোটাল হয়েছে 624 কোটি। এশিয়ান ইনকোয়ারি টিমের কাছে অভিযোগ আসে সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে বিভিন্ন ভাউচারের মাধ্যমে প্রায় 100 কোটি টাকা সরিয়ে নেন রাশেদ বিন আমান। আর এ বিষয়ে অনুসন্ধান করতে বেরিয়ে পড়ে টিম এশিয়ান ইনকোয়ারির সদস্যরা। প্রথমেই অনুসন্ধানী টিম কথা বলে সোনালী লাইফের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান প্রজেক্ট ম্যানেজার হাসিব রেজার সাথে। তার কাছ থেকে জানা যায় 2402টি ভাউচার পরিবর্তনের মাধ্যমে সোনালী লাইফ থেকে বিভিন্নভাবে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেন রাশেদ বিন আমান। ওই ভাউচারগুলা হচ্ছে বিভিন্নভাবে এডিট করে। উইথ হেল্প অফ পিডব্লিউসি আমরা হচ্ছে তখন ওই জিনিসগুলা নিয়ে একটু ডিটেল আমরা ওগুলা ঘাটার পরে আমরা দেখতে পাই যে আমাদেরই কিছু এমপ্লয়ি বিভিন্নভাবে তারা হচ্ছে ভাউচার চেঞ্জ করে, তারা হচ্ছে ডেটা ম্যানিপুলেট করে, হিউজ অ্যামাউন্টের হচ্ছে ভাউচার চেঞ্জ হয়। রাশেদ ঢুকে এই কাজটা করেছে। এখন এটা কিভাবে বোঝা যাবে এটা রাশেদ করেছে না মজুমদার করেছে? আমাদের ওই যে লগ আছে, লগের মধ্যে আইপি অ্যাড্রেস থাকবে, সে যে ডিভাইস ইউজ করেছে ওই ডিভাইসের ইউনিক ম্যাক অ্যাড্রেসটা থাকবে, এবং সে যে লোকেশন থেকে করেছে ওই লোকেশনটা থাকবে। যারা বেসিক্যালি অডিটগুলো করছেন তারা যদি এই জিনিসগুলোকে ডিটেল হচ্ছে আপনার দেখে, যাদের নাম এসছে তাদের আপনার হচ্ছে পার্সোনাল ব্যাংক ব্যালেন্স বা তাদের প্রপার্টি, এগুলোকে যদি তারা ডিটেল হচ্ছে ইনভেস্টিগেশন করে, তাহলে তারা হচ্ছে এক্স্যাক্টলি বের করতে পারবে যে সোনালী থেকে কত টাকা বের হয়েছে। সোনালী লাইফের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান হাসিব রেজা আরও অভিযোগ করেন ভাউচার পরিবর্তনের সাথে অ্যাকাউন্টসের দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তাও জড়িত। এরা হচ্ছেন বোরহান মজুমদার, সুমি সেন এবং অফিস পিয়ন থেকে অ্যাকাউন্টস ম্যানেজার বনে যাওয়া শিপন। আমি যখন হচ্ছে বোরহানকে বলেছিলাম যে বোরহান, আপনি যে এই এডিটগুলো করেছেন আপনি কেন করেছেন, তো তখন বোরহান হচ্ছে ফিট লেগে গেছে। দ্বিতীয় হচ্ছে সুমি সেন, আর তৃতীয় হচ্ছে শিপন। ও আসলে পিয়ন ছিল বাট রাশেদের অনেক প্রিয় ছিল। ওই হচ্ছে আমাদের সোনালীতে 171 কোটি টাকা হচ্ছে ক্যাশ উইথড্র হয়েছে। নথি ঘেটে জানা যায় সুমি সেনের ইমেল আইডি থেকে মোট 826টি, বোরহান মজুমদারের আইডি থেকে 1274টি এবং শিপনের ইমেল আইডি থেকে মোট 302টি, সর্বমোট 2402টি ভাউচারের বিপরীতে প্রায় 150 কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন রাশেদ বিন আমান। অ্যাকাউন্টসের সিনিয়র ম্যানেজার বোরহান, তারপর সুমি সেন, তারপর এজিএম সুজন পিআর ডিপার্টমেন্টের,
তারপর হচ্ছে ডিজিএম রাজেশ আইস, এই 4 জন। ওনারা অডিটে মানে দুর্নীতির ভয়ে ওনারা আর অডিটে ফেস করে নাই। 826টা ভাউচার, যেটার অর্থ হচ্ছে 484 কোটি, মজুমদার করেছে 1274, অর্থ হচ্ছে 123 কোটি, শিপন করেছে 302টা, যেটার অর্থ হচ্ছে 17 কোটি। হাসিব রেজার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত 3 ব্যক্তির সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে এশিয়ান ইনকোয়ারির সদস্যরা। জানতে চায় ভাউচার জালিয়াতির বিষয়ে। জালিয়াতি চক্রের এক সদস্য বোরহান মজুমদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান এশিয়ান ইনকোয়ারি টিমের সাথে নিরিবিলিতে কথা বলতে চান তিনি। আপনি ফোন করে আসেন, ঠিক আছে? আমি এমনি একটু অসুস্থ এখন। পরে তার সাথে ঢাকার কোনো এক রেস্টুরেন্টে দেখা মেলে এশিয়ান ইনকোয়ারি টিমের। সেখানে দেখা হয় এই চক্রের আরো 2 সদস্য সুবি সেনের স্বামী সুজন তালুকদার এবং রাজেশ আইসের সাথে। তাদের সাথে কথার সূত্রে জানা যায় সোনালী লাইফের সাবেক নির্বাহী পরিচালক রাশেদ বিন আমান যেভাবে বলতেন তারা সেভাবেই কাজ করেছেন, যেহেতু রাশেদ বিন আমান তাদের নীতি নির্ধারক ছিলেন। তাদের কথায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সে রাশেদ বিন আমানের দুর্নীতির চিত্র আরো স্পষ্ট হয়ে ওঠে। আমি হচ্ছে জাস্ট একজন বসার কথা শুনবো, ওইটাই আমার ডিউটি। এটা তো সিম্পল সেন্স যে আমাকে ইনকাম দিচ্ছে তার পক্ষে সাপোর্ট দিব। আমার দুধ দেওয়া গরু লাতে দিলে অত ভালো, তার কাছ থেকে আমি দুধ পাচ্ছি। দেশের লক্ষ লক্ষ মানুষের পরিশ্রমে অর্জিত টাকা পলিসির মাধ্যমে জমা হয় সোনালী লাইফ ইন্স্যুরেন্সে। সেই টাকা বিভিন্ন কৌশলে রাশেদ বিন আমান তার নিজ নামে নিয়েছেন। আর সেই টাকায় রাশেদ বিন আমান কিনেছেন বিলাসবহুল গাড়ি, দেশ এবং দেশের বাইরে বানিয়েছেন আলিশান বাড়িও। তার অ্যাটিটিউডে যেটা বোঝা যাচ্ছে সে একটা এজেন্ডা নিয়ে আসছে। সে যদি কোম্পানির ভালোর জন্য আসতো তাহলে সেলসের বিষয়টাকে সে আগে গুরুত্ব দিত। বাস্তবে হচ্ছে ওনারা কোম্পানি ধ্বংস করার জন্য এই কাজ করতেছেন, নতুবা এতগুলি অনিয়ম তো করবে না। এখানেই থেমে থাকেননি রাশেদ বিন আমান। শ্বশুর মোস্তফা গোলাম কুদ্দুসের বিশ্বাসের ঘরে চুরি করে দিনের পর দিন পেছনে থেকে করেছেন প্রতারণা। আর এই প্রতারণার শিকার হয়ে ধ্বংসের পথে সোনালী লাইফের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। উনি হয়তো এই কোম্পানিটাকে ডিস্ট্রয় করার হয়তো কোনো একটা প্ল্যান নিয়ে আসছে। ডাটাবেস থেকে তথ্যগুলো সরিয়ে নতুন করে তথ্য ঢুকে অডিট টিম যখন আসবে তারা দেখবে যে হ্যাঁ কুদ্দুস সাহেব এটা নিয়ে গেছে। রাশিদ বিন আমানের এই যেটা ন্যারো মাইন্ডের একটা খারাপ চিন্তার এবং এবার সোনালীর প্রত্যেকটা মানুষ তার নামের উপরে থুতু দেয়। রাশেদ বিন আমান একজন পাবলিক, যদি ইদ্রার চেয়ারম্যান এবং যদি প্রশাসক, যেহেতু উনি সরকারি লোক, তারা যদি না চায় তাহলে রাশেদ বিন আমান এখানে কিছু করার কিছু নাই। অনুসন্ধানে বেরিয়ে আসে অর্থ ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত প্রতারক বীর রাশেদ বিন আমান প্রথমে স্ত্রীকে না জানিয়ে ফাতেমা জান্নাত সুইটি নামের অফিসের নিম্ন পদের একজন সহকর্মীকে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। আর এই গোপন বিয়েতে সহযোগিতা করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সদ্য 10 বছরের সাবেক চেয়ারম্যান নূরে হাফসা। রাশেদ বিন আমান, নূরে হাফসা, আমি যতটুকু শুনছি নূরে হাফসার খুব কাছের আত্মীয় বটে সে। তাহলে রাশেদ বিন আমানের যত অপকর্ম এটাকে সত্যায়ন করেছে নূরে হাফসা। এজ এ চেয়ারম্যান হিসেবে উনার সাইন ছাড়া কিছু করা সম্ভব ছিল না। এর 2.5 বছর পর ঘটনাটি প্রকাশ পেলে প্রথম স্ত্রী বীর রাশেদ বিন আমানের বিরুদ্ধে মুসলিম পরিবার আইন অধ্যাদেশ 1961 এর 6-5 ধারায় একটি মামলা করেন, যার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআইয়ের তদন্তে রাশেদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয় এবং পলাতক থাকায় রাশেদ বিন আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দর্শক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স শুরু থেকে সূর্যজ্ঞ নেতৃত্বে পরিচালিত হওয়ায় কোম্পানিটি বাংলাদেশের সুনামের সহিত গ্রাহকদের দাবি নিষ্পত্তি, 7 দিনে বীমা দাবি পরিশোধ, সঠিক সময়ে টাকা পরিশোধ এবং কর্মকর্তা কর্মচারীদের শতভাগ দাবি পূরণের অন্যতম নজির স্থাপন করে। ফলে দেশের বিভিন্ন জেলা উপজেলাতে কোম্পানিটি ব্যাপক প্রসারও ঘটে। কিন্তু পরবর্তীতে কোম্পানিটির পরিচালনার দায়ভার অসাধু ব্যক্তিদের হাতে পড়ায় দিনে দিনে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সাথে আছি আমি সাজ্জাদ। যেটা বলছিলাম, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নূরি হাফসা কোম্পানিটির শুরু থেকে 10 বছর পর্যন্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে 20 জন পরিচালকের 17 জনের ভোটে নতুন চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা গোলাম কুদ্দুস। কিন্তু
পরিচালকদের এই সিদ্ধান্তকে না মেনে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন সাবেক চেয়ারম্যান নুরি হাফসা। সরজমিনে অনুসন্ধানে কোম্পানিটিতে 10 বছরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা অবস্থায় নুরি হাফসার নানা অনিয়ম দুর্নীতির চিত্র আসে এশিয়ান ইনকোয়ারি টিমের হাতে। আমি নিজে চাই আমি যখন চলে যাব আমি তখন চলে যাব, এভাবে আপনি রিপ্লেস করতে পারবে না, তাহলে আমি কিন্তু লাস্ট এক্সপেন্ড করতে পারবেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নূরে হাফসা কোম্পানির শুরু থেকে 10 বছর পর্যন্ত চেয়ারম্যান হিসেবে কোম্পানিটির পরিচালনা করেন। পরবর্তীতে নির্বাচন হলে সেই নির্বাচনে 20 জন পরিচালকের 17 জনের ভোট পান মোস্তফা গোলাম কুদ্দুস, আর মাত্র 2 জনের ভোট পান নূরে হাফসা। পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে মোস্তফা গোলাম কুদ্দুসকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়, আর এতেই চরম প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে সাবেক এই চেয়ারম্যান। কে কে আমাকে চায় না 3 জন আমি পেয়েছি, আর কে কে চায় না আমি দেখতে চাই। পরিচালনা পর্ষদের সিংহভাগের এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে এই নূরে হাফসা। আমাকে কেন আগে বলো, কেন? সিসি ক্যামেরার এই ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের সমস্ত কাগজপত্র ছুঁড়ে ফেলে দেন সাবেক চেয়ারম্যান নূরে হাফসা। পরে তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন তিনি। আমি সারা জীবন আপনাকে কাজ করব, আমাকে নোটিশ করে আমি কিভাবে নিতে হয় আপনি আসলে জিনিসটাকে না আমি কিভাবে করি। সিসি ফুটেজের পাশাপাশি কোম্পানিতে 10 বছর চেয়ারম্যান পদে থাকাকালীন নূরে হাফসার বিরুদ্ধে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ আসে টিম এশিয়ান ইনকোয়ারির কাছে। এ সকল অভিযোগের সত্যতা জানতে টিম এশিয়ান ইনকোয়ারি নূরে হাফসার সাথে দেখা করতে তার গুলশান 1-এর বাড়িতে গেলে তিনি এশিয়ান টিমের সাথে সরাসরি কথা বলতে রাজি হননি। পরে মুঠোফোনে কথা হলে নূরে হাফসা এই সকল অভিযোগ মিথ্যে ও বানোয়াট বলে উড়িয়ে দেন। তদন্ত করেছে আগেও পরেও, আমার নামে যেটুকু বলেছে আমি সেটুকু ইন্দ্রাকে পরিষ্কার জবাব দিয়ে দিয়েছি। বিভিন্ন অনিয়ম যদি বলে থাকে জি জি বলতে পারে, এটা কুদ্দুস সাহেবের ইচ্ছা। যদি আপনি সরাসরি একটু বক্তব্য দিতেন, কথা বলতেন, একটু ভালো হইতো। না আমি বক্তব্য দিতে চাই না। অন্যদিকে সাবেক নির্বাহী পরিচালক রাশেদ বিন আমান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে 10 জানুয়ারি 2024 সালে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয় গত 1 জানুয়ারি মীর রাশেদ বিন আমানকে নাকি পরিচালনা পর্ষদ অফিসিয়াল কার্যক্রম করতে অফিসে ঢুকতেই দিচ্ছেন না, অথচ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিসি ক্যামেরায় 8/11/2024 তারিখে রাশেদ বিন আমান এবং তার বাবার উপস্থিতি লক্ষ্য করা যায়। সাবেক সিও রাশেদ বিন আমান, সাবেক চেয়ারম্যান নূরে হাফসা, আইডিআর এর চেয়ারম্যান সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী, এই 3 জনে মিলে সোনালী লাইফকে গিলে খাবার লক্ষ্যে প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌসকে সোনালী লাইফে নিযুক্ত করেন। শুরু হয় আরও বেশি অনিয়ম। IDRA থেকে সুকৌশলে নিয়োগপ্রাপ্ত প্রশাসক সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অফিসকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেন। এই যোগসাযোগ করে ওই রাশেদ সাহেবের বিভিন্ন গাইডলাইনেই সে এখানে একটার পর একটা কাজ করতেছে, এবং এই সবচেয়ে ঘৃণিত কাজ করছে হচ্ছে ড্রাইভারদের বেতনটা বন্ধ করে। তারপরে সে এখন যে কাজটা করতে যাচ্ছে সেটা হলো, মানে তার প্ল্যানটা আমরা যতটুকু অ্যাজাম্পশন করতে পারছি, সে চাচ্ছে না কোম্পানিটা রানিং করুক, কোম্পানিটা ব্যবসা করুক। একটা স্বনামধন্য কোম্পানিকে বন্ধ করার একটা চক্রান্ত ছাড়া আর কিছু না। না হলে পারে কেন এইটার চেয়ারম্যানই অধ্যক্ষ, অযোগ্য, সেই ইন্স্যুরেন্সের আয়ও বুঝে না, এরকম একটা লোককে, এরকম একটা রানিং লিডিং বাংলাদেশের একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে, এরকম একজন অথর্ব একটা লোককে কেন সে নিয়োগ দিবে? সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এসব কর্মকর্তা কর্মচারীদের দেওয়া তথ্য মতে প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌসের বেতন ধরা হয়েছে প্রায় 5 লাখ টাকা, যা আইডিআর এবং বীমা কোম্পানির বেতন নীতিমালার পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। প্রভাবশালী এই চক্র নানা দুর্নীতি আর অনিয়মের অভিযোগ তুলে পরিচালনা পর্ষদ ভেঙে দেন। একের পর এক বিতর্ক সিদ্ধান্ত নিয়ে সবার মাঝে ভয় ছড়ানোর কাজে
উঠে পড়ে লেগেছে এই প্রশাসক। তাছাড়া এপ্রিল মাসের শেষ সপ্তাহে দায়িত্ব নেওয়ার পর সারা দেশে প্রায় 27,000 বিমাকর্মীর কমিশনের টাকা আটকে রাখার অভিযোগও উঠেছে প্রশাসকের বিরুদ্ধে। পাশাপাশি আইটি সহ বিভিন্ন বিভাগের নিবেদিত কর্মীদের নামে মামলার হুমকি দেন নতুন নিয়োগ পাওয়া প্রশাসক SM ফেরদৌস। মানে একটার পর একটা সে অনিয়ম করতেছে, সে এক্সিকিউটিভদের বেতন বন্ধ করছে, সে বিএমদের এগুলি সমস্ত ফ্যাসিলিটিস বন্ধ করছে। ড্রাইভারদের বেতন দিয়েও তারা তো হিমশিম খায়, সেই জায়গার মধ্যে যদি বেতনই না পায় তাহলে তাদের কেমন কষ্ট হয়। বাসা ভাড়া দিতে পারতেছে না, তাদের ফ্যামিলি এক্সপেন্স দিতে পারতেছে না। প্রশাসক হওয়ার যে ন্যূনতম যোগ্যতা এটা ওনার নেই। একটা শিশু কিভাবে একটা এখান থেকে এবার রানিং কোম্পানিকে পরিচালনা করার জন্য আসে। আমরা চাই উনি যাতে আর একদিনও স্টে না করে আমাদের কোম্পানিতে। অনুসন্ধানকালে টিম এশিয়ান ইনকোয়ারির কাছে খবর আসে ঠাকুরগাঁ জেলা সোনালী পল্লীর দ্বিতীয় প্রকল্পে নামে 1 একর 19% জমি ক্রয় করা হয় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে। সেখানে হয়েছে বড় ধরনের অনিয়ম। তাই এশিয়ান ইনকোয়ারি টিমের এবারের গন্তব্য ঠাকুরগাঁ জেলায়। সময়ের স্বল্পতার কারণে টিম এশিয়ান ইনকোয়ারির সদস্যরা আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হয়। উদ্দেশ্য সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় আবাসন পল্লীর নামে ক্রয়কৃত সেই জমি পরিদর্শন করা। সৈয়দপুর বিমানবন্দর থেকে গাড়ি যোগে সরাসরি টিম এশিয়ান ইনকোয়ারির সদস্যরা হাজির হয় ঠাকুরগাঁ জেলার সদর থানাধীন সালাদ্দর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সেই আবাসন এরিয়ায়। এটা সোনালী পল্লীর জন্য ক্রয় করা হয়েছে। পুরো এলাকা সরেজমিনে পরিদর্শনের পর কথা হয় ঠাকুরগাঁ জেলার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কয়েকজন ব্রাঞ্চ ম্যানেজারের সাথে। এদের কথা শুনে অবাক হয়ে যায় টিম এশিয়ান ইনকোয়ারি। এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা। আমরা অনেক খুশি ছিলাম, আমাদের সকল ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং কি আমাদের ফিল্ড ফোর্স FA বৃন্দদেরকে নিয়ে আমরা একটা স্বপ্ন দেখতেছিলাম। কিন্তু কিছু অসাধু ব্যক্তি, যেমন আমাদের সাবেক MD রাশেদ বিন আমান স্যারের কিছু অনিয়ম এবং অনৈতিক কার্যক্রমের কারণে আমাদের এই প্রজেক্টটি বর্তমানে স্থগিত করা হয়েছে। জানা যায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির টাকায় কেনা জমির বেশ কয়েক শতাংশ রাশেদ বিন আমান বিক্রেতাদের কাছ থেকে কৌশলে তার নিজের নামে দলিল করে নিয়েছেন, তথ্য প্রমাণে যার সত্যতা মেলে। প্রথমের দিকে রেজিস্ট্রি হয় না, এটা ওনার জটিলতা ছিল। পরবর্তী টাইমে যখন এটা রেজিস্ট্রি করা হয় এটা পরবর্তী ওনার নামেই করা হয়। লিমিটেড কোম্পানির টাকা দিয়ে রাশেদ বিন আমান এখানে কিছু অংশ জায়গা তার নিজ নামে করেছে। যেহেতু এটি লিমিটেড কোম্পানি, এটি অবশ্যই কোনো ব্যক্তির নামে হওয়ার কথা না। প্রথমে কিন্তু কোম্পানির নামে হয়েছিল, পরে আরেকটি অংশ যখন রেজিস্ট্রি হয় ঠিক 11 আওয়ারে গিয়ে আমরা বুঝতে পারি যে তিনার নামে। কিন্তু বস যেহেতু রাশেদ বিন আমান আসলে একজন ছলচাতুরক মানুষ এবং এই মানুষটি আমাদের এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং সুনামধন্য একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে অনেক ক্ষুণ্ণ করেছে। দর্শক, বাংলাদেশের বীমা কোম্পানিগুলোর অনিয়ম দুর্নীতির নিয়ন্ত্রণ এবং সর্বোপরি দেখাশোনার দায়িত্ব পালন করে IDRA। কিন্তু সেই IDRA যখন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে, আর এতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে মহাগণ অন্তোষ। এই বিষয়ে বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। শুরু থেকেই সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক বান্ধব কাজ করে আসলেও বর্তমানে কোম্পানিটির গলি ঘচি ভরে গেছে মহা দুর্নীতিতে। সবখানেই চলছে অনিয়মের মহা উৎসব। গ্রাহক, কর্মকর্তা, কর্মচারীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক অন্তোষ, যার কারণে দেশের বিভিন্ন এলাকায় চলছে কর্মবিরতি এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসক এবং নিয়ন্ত্রকদের অপসারণে মানববন্ধনও। এই কোম্পানির সবচেয়ে বড় ব্র্যান্ড ভ্যালু গুডউইল হচ্ছে গ্রাহক রাইট টাইমে টাকা পাচ্ছে। 3 বছরের মধ্যে আমি প্রায় 2.5 লক্ষ টাকা এখানে পেয়েছি এবং ডিউ টাইমে পেয়েছি। তবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ দেয়, যথাসময় আমার কথা দৌড়াদৌড়ি করতে হয় নাই, যে আমার ডিউ টাইম ছিল ডিউ টাইমের মধ্যে ওনাকে টাকা দিচ্ছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স খুব ভালো, আমার টাকাটা খুবইভাবে বুঝাই দিছে। 1 সপ্তাহের মধ্যে আমাদের মৃত্যুটা হয়ে গেছিল। বাংলাদেশের বীমা কোম্পানিগুলোর অনিয়ম দেখার দায়িত্ব পালন করে IDRA, কিন্তু সেই IDRA এখন প্রতারণা ও দুর্নীতিবাজদের মদত দিচ্ছে, ইচ্ছে মতো চালাচ্ছে নিয়োগ বাণিজ্য। একটা প্রশাসক মহোদয় যিনি এখান থেকে 2 দিনের শিশু নিজেকে দাবি করছে ইন্স্যুরেন্সে, উনি এখানে জয়েন করেই কিভাবে ডাটাবেসের এখান থেকে মেইন সার্ভারটা চায়। ইদ্রার চেয়ারম্যান এখানে ইচ্ছাকৃতভাবে একটা অনভিজ্ঞ লোক দিছে এবং আর্মির লোক দিছে যেন উনার মাধ্যমে একটা ভয় তৈরি করে, উনি অন্যায় কাজ করলেও যেন প্রতিবাদ না হয়। বেড়া দিলাম, বেড়াই যদি ক্ষেত খেয়ে ফেলে
তো এটা তো আর বলার কিছু নাই। নিয়োগের কোনো নিয়মই মানা হয়নি। পত্রিকায় কোনো বিজ্ঞাপন না দিয়েই ডিএমডি পদে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে চাকরি প্রদান করে প্রশাসক। তার সাবেক সহকর্মী 4 সেনা সদস্যকে মোটা অঙ্কের বেতনে চাকরিও দিয়েছে। এই লোকগুলি নিয়োগ দেওয়ার জন্য কিন্তু সার্কুলার দেওয়া দরকার। উনি কিন্তু কোনো সার্কুলার ইস্যু করে নাই। সে আবার তার নিজস্ব 7 থেকে 8টা লোক নিয়োগ দিছে, যাদেরকে সে এই অল্প কয়েকদিন চাকরি করার পরেও তাদেরকে বেতনও দিছে প্লাস বোনাসও দিছে। কম বেতনের কর্মচারীদের ভর্তুকি মূল্যে খাবার সরবরাহের জন্য স্থাপিত ক্যান্টিন ও মেয়েদের নামাজের স্থান ভেঙে আনসারদের জন্য করেছেন আবাসন। এই ক্যান্টিনে হচ্ছে আমাদের স্টাফরা খাওয়া দাওয়া করে, ওই ক্যান্টিন বন্ধ করে উনি ওখানে আনসার বসাইছে। আমাদের যে জিমটা ছিল, তো জিমটা বন্ধ করে দিয়েছে। সরেজমিনে দেখা যায় প্রশাসকের নিরাপত্তার জন্য 20 জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, আর যাদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা। আমাদের এখানে সিকিউরিটি আছে, তারপর উনি আনসার নিয়োগ দিচ্ছে। ওনারা এসে কিন্তু ব্যয়টা বাড়াই দিচ্ছে। যে ব্র্যান্ড ভ্যালু মানে কোম্পানিটার আছে, এটা ধরে রাখতে হলে এই ভদ্রলোকের এখান থেকে চলে যাওয়াটা খুব জরুরি। অন্যদিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বরখাস্তকৃত শীর্ষ 5 কর্মকর্তার চাকরি ফিরিয়ে দেয়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সোনালী লাইফের প্রশাসকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা। অনুসন্ধানে জানা যায় বরখাস্তকৃত সেই 5 শীর্ষ কর্মকর্তা সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে প্রতি মাসে প্রায় 30 কোটি টাকা আয় করে দিতেন। যাদের হাত ধরে আমরা এই কোম্পানিতে আসছি তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এটার বিচার আমরা চাই। যেই কয়েকজনকে টার্মিনেট করেছে, এরকম ভিত্তিহীন কারণের ভিত্তিতে ওনারা টার্মিনেট করেছে। আমাদের 5 জন এক্সিকিউটিভ আছে যাদেরকে বিনা কারণে সে বের করে দিয়েছে, এটা আমরা কোনোভাবেই মানতে পারতেছি না। 9 জুলাই সকাল থেকে তারা আন্দোলন শুরু করে। এতে স্থবির হয়ে পড়ে কোম্পানির স্বাভাবিক কার্যক্রম। আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এই প্রশাসনে চাচ্ছি না, আমরা সোনালীকে চাই। আমরা আমাদের সেই কর্মজীবী, আমাদের যে কর্মস্থানের যে সার্ভার ছিল তাদেরকে ফিরিয়ে আনতে চাই। আইডিআরে আমাদের গার্ডিয়ান, তার কাজ হচ্ছে ইন্স্যুরেন্সকে ঠিক রাখা, তাদের দেখাশোনা করা। বাট উনি কিভাবে একজন অনভিজ্ঞ প্রশাসক দিয়ে একটা ভালো কোম্পানি ধ্বংস করতে যাচ্ছে? যে প্রচলিত আইন ছিল সেই আইনের ব্যত্যয় ঘটায় লোকদেরকে ছাঁটাই করছেন। স্যারদেরকে টার্মিনেশন করা হয়েছে এবং সাথে সাথে আমাদেরকে বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র জানায় সোনালী লাইফের প্রশাসক নতুন করে আরো প্রায় 25 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করার পরিকল্পনা করছে। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আরো অনেক বড় একটা লিস্ট উনি করেছেন। উনি একটা বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সোনালীতে ঢুকেছেন। আমরা প্রশাসক চাই না, আমরা আমাদের বোর্ড ফিরিয়ে চাই, আমাদের চেয়ারম্যান স্যারকে ফিরিয়ে চাই। কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ ও আন্দোলনের বিষয়ে আইডিআর এর চেয়ারম্যানের সাথে কথা বলতে চায় টিম এশিয়ান ইনকোয়ারি, কিন্তু তার সাথে কোনোভাবেই দেখা করা সম্ভব হয়নি। কথা বলার সুযোগ পাবো কিনা একটু এরপর চেয়ারম্যানের পিএস আসিফ বিন হাসান এশিয়ান টিমকে আইডিআর এর মুখপাত্র জাহাঙ্গীর আলমের কাছে পাঠান। সবকিছু শুনে তিনি জানান অভিযোগের বিষয়টি কোনোভাবেই অস্বীকার করতে পারে না আইডিআর এর কর্তৃপক্ষ। অনিয়ম সংগঠিত হয়েছে, সেটা তখন আইডিআর জবাব দেবে। দর্শক, কতিপয় অসাধু প্রশাসনিক কর্মকর্তা নিয়ন্ত্রকদের অপনিয়ন্ত্রণের কারণে দেশের সাধারণ মানুষের আস্থার সুনামধন্য এই প্রতিষ্ঠানটি তিলে তিলে ধ্বংস হয়ে যাবে, এমনটি কোনোভাবেই কাম্য নয়। এই সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে আমাদের অনুসন্ধান চলমান। আগামী পর্বে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আরো কিছু অনিয়ম এবং দুর্নীতির বিস্তারিত নিয়ে হাজির হব এশিয়ান ইনকোয়ারিতে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 5 জন চিকিৎসক সরকারি বেতন ভাতা ঠিকই পাচ্ছে, তবুও সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে রীতিমতো সরকারি বেতনপ্রাপ্ত এই চিকিৎসকরা বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলায় ব্যক্তিগতভাবে খুলে বসেছেন জাহানারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া তাদের বিরুদ্ধে রয়েছে এক বিষয়ে অভিজ্ঞতা থাকলেও একাধিক বিষয়ে চিকিৎসা দেয়া সহ নানা অভিযোগ। বিভিন্ন জায়গায় শিশু বিভাগে কাজ করে, সেই হিসেবে শিশু রোগী আমি দেখি জেনারেল প্র্যাকটিস। যেহেতু আমাদের প্রত্যেকের এমবিবিএস বেসিক ডিগ্রি আছে, বেসিক ডিগ্রি মানে সব চিকিৎসা করতে। তাদের এসব অপকর্মের ফিরিস্তি নিয়ে বিস্তারিত থাকছে এশিয়ান ইনকোয়ারির আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নেবার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।